নীলরঙা আসমানটার সর্বত্রই ছড়িয়ে ছিটিয়ে সাদা মেঘের ভেলা ভাসমান। খুব সূক্ষ্ম নজরে খেয়াল করলে সাদা মেঘ খণ্ডের গতিময়তার ব্যাপারটা চোখে পড়ে। ধীর আন্দোলনে এক একটা মেঘ খণ্ড যেন অবিরাম চলছে গন্তব্যহীন কোনো পথে। সফেদ রঙা তুলোর মতো মেঘগুলোর এহেন মনোমুগ্ধকর চলন্ত রূপ দেখে হাত বাড়িয়ে উচ্ছল কিশোরীর ন্যায় ছুঁয়ে দিতে ইচ্ছে করে তা। কিশোরী মনের আবেগে ভেসে গিয়ে দিকবিদিক ছুটে স্পর্শ করতে ইচ্ছে করে সে নীলাভ আসমানটাকে, কিন্তু তা ছোঁয়ার সাধ্য তো মনুষ্যকুলের একদম নেই, আর না আছে সেখানে পৌঁছানোর কোনো ক্ষমতা। তবু মনে ইচ্ছে জাগে সুদূর বিস্তৃত গগনটাকে একটুখানি হাত বাড়িয়ে ছুঁতে, শুধু একটুখানি ছুঁয়ে মন প্রফুল্লকর আদুরে মায়ায় মিশে যেতে। মনের এমন অবান্তর সব ভাবনা ঠোঁট এলিয়ে হেসে ফেলে আদ্রিতা। মুহূর্তে আকাশ থেকে বৃষ্টি সরিয়ে নিজের ভাবনার লাগাম টানে সে। ইতিমধ্যে চোখ দুটো অশ্রুতে টলমল তার। সময়টা দুপুর। মধ্য দুপুরের রৌদ্রোজ্জ্বল আকাশপানে দীর্ঘক্ষণ চেয়ে থাকার দরুন চোখ থেকে আপনা আপনি জল গড়িয়েছে তার। মাথা নুইয়ে ডান হাতের কনিষ্ঠ আঙুলি দিয়ে সে জলটুকু মুছে নিয়ে মিষ্টি করে হাসে আদ্রিতা। আজ যে তার মনের আনাসে কানাসে খুশির জোয়ার। আনন্দে পুলকিত হয়ে চোখমুখ উজ্জ্বল হয়ে আছে তার। ক্ষণে ক্ষণে আবার অদ্ভুত উৎকণ্ঠায় এবং অস্থিরতায় মুষড়ে উঠছে। হৃৎপিণ্ডে স্পন্দিত হচ্ছে তুমুল বেগে। ঢোক গিলেও ভেতরের অস্থির যন্ত্রটাকে থামাতে ব্যর্থ হচ্ছে সে। হাঁসফাঁস করে জানালা থেকে সরে দাঁড়িয়ে অস্থির পদচারণে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো আদ্রিতা। পলক ঝাপটিয়ে নিজে প্রতিবিম্বের দিকে একবার চেয়ে লাজুক হাসল সে। প্রিয় মানুষটার পছন্দের রঙে সজ্জিত করেছে আজ নিজেকে। কালো ও সাদার মিশ্রণে লং সালোয়ার কামিজ গায়ে জড়িয়েছে। জামার সঙ্গে ম্যাচিং করে কানের দুল ও হাতে চুড়ি পরেছে। গায়ের রং ধবধবে ফর্সা বিধায় মুখে সামান্য পাউডার ব্যতীত অন্য কোনো প্রসাধনী ব্যবহার করেনি। কোমর সমান চুলগুলো সদ্য স্নানে ভেজা থাকায় ছেড়ে দেয়া। ঠোঁট দুটো টিপে লাজুক নয়নে আবারও চাইল সে আয়নার দিকে। খানিক চেয়ে থাকলে নিজের শুষ্ক ঠোঁট জোড়া নজরে পড়ে তার। শুষ্ক হয়ে থাকা ওষ্ঠদ্বয়কে নমনীয় করতে লিপ বাম লাগিয়ে নিল তৎক্ষণাৎ। মাথায় ওড়না দিতে গিয়েও দিল না। নিজের বাড়িতে ঘোমটা দিয়ে এরূপ বউ সেজে থাকলে সবাই কি ভাববে? তাকে নিশ্চয়ই খেপাতে ভুলবে না কেউ। মুহূর্তে মুখটা ভোঁতা করে এদিক ওদিক পায়চারি শুরু করে দিল আদ্রিতা। মানুষটা কখন আসবে? আর দেরি যে সহ্য হচ্ছে না। প্রায় 6 বছর পর বাসায় ফিরছে সে। এখনো কি আগের মতোই আছে? অবশ্য আগের মতো নেই, যেটা ফোনে ছবি দেখে কিছুটা বুঝেছে সে। মানুষটার চেহারা, চালচলন, কথাবার্তায়ও নাকি বিশাল পরিবর্তন এসেছে, এরকমই শুনেছে সে। তবে আদ্রিতার এসব বিশ্বাস হয় না। চেহারার পরিবর্তন লক্ষ্য করলেও লোকটার আবেগ, অনুভূতি এবং ব্যবহারের নিশ্চয়ই পরিবর্তন হবে না। এরকমটা সম্ভব নয়, একদম না। আদ্রিতা নিজের মনকে এসব বলে বুঝ দেয়, তবু মনটা কিছুতেই বোঝে না। উল্টো খসখস করে ভীষণ পীড়া দেয় তাকে। লোকটা যদি পূর্বের সব অনুভূতি ভুলে বসে তাহলে তার কি হবে? তাকে ঘিরেই তো সমস্ত অনুভূতি তার। দিন রাত নিত্য নতুন স্বপ্ন বুনে নিজের সেই স্বপ্নপুরুষকে নিয়ে। এখন বড্ড আফসোস হয়, কেন সে এত অবুঝ ছিল তখন, কেন বুঝতে পারেনি তখন আদিবের অনুভূতির এক একটি বাক্য। চোখমুখ কুঁচকে আদ্রিতা যখন নিজের দুঃখ বিলাসে মগ্ন, তখনই বাইরে থেকে আমেজপূর্ণ আওয়াজ ভেসে আসে। আদ্রিতা সচকিত হয়, নিঃশ্বাস ভারী হয়ে ওঠে ক্রমান্বয়ে। অশান্ত নিঃশ্বাস ছেড়ে দরজার দিকে চেয়ে রয়। পরক্ষণে তার রুমের
দরজার সামনে নিজেরই ছোট ভাই আরাফের উচ্ছ্বসিত গলা শুনে চমকে ওঠে। আপু, আদিব ভাইয়া এসেছে, জলদি আসো। আদ্রিতা স্থির হয়ে রয়, স্তম্ভ ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে ক্ষীণকাল। এতক্ষণ মানুষটার আশা নিয়ে ছটফট করলেও এখন বাইরে যেতে ইচ্ছে করছে না তার। সর্বাঙ্গে এক অন্যরকম শিহরণ বয়ে যাচ্ছে। লাজে মূর্ছা যাচ্ছে সে। কি করে মুখোমুখি হবে লোকটার? এত বছর পর তাকে দেখে এমন রিয়াকশন দেবে আদিব? পূর্বের রাগ কি এখনো মনে পুষে রেখেছে সে, নাকি সব ভুলে নতুন আদিব রূপে ফিরে এসেছে? এত দোটানা কেন হচ্ছে তার? কেন মনে হচ্ছে লোকটা তাকে দেখে খুশি হবে না, এড়িয়ে চলবে তাকে? এসব ভেবে আদ্রিতার মনটা খুব খারাপ হয়। নিজের প্রতি বিরক্তি নিয়েই মলিন মুখে নিজ রুম থেকে বের হয়। সিঁড়ির কাছাকাছি এসে থমকে দাঁড়িয়ে নিচে উকি দিয়ে আদিবকে খোঁজার চেষ্টা চালায়। মুহূর্তে পেয়েও যায়। লোকটা সুটবুট পরে সোফায় বসে আছে, আর তাকে ঘিরে পরিবারের সকলেই দাঁড়িয়ে আছে। সকলের সঙ্গে হাসি মুখে কথা বলছে সে হাসির পানে চেয়ে আদ্রিতার বুকে কম্পন শুরু হলো। দুরু দুরু বুকে চোরা দৃষ্টিতে কয়েক পল তাকালো তার দিকে। উজ্জ্বল শ্যামরঙা গায়ের রং, গাঢ় পল্লব বিশিষ্ট দুটো চোখ, সরু নাসিকা, রক্তাভ ঠোঁট দুটো আগের মতোই আছে। নতুন হিসেবে সংযোজন হয়েছে গালের খোঁচা খোঁচা চাপদারি, আর গায়ের রংটাও আগের চেয়ে বেশি উজ্জ্বল লাগছে। স্বচ্ছ হাসিতে 10 বছর বয়সে আরাবকে কোলে নিয়ে আদর করছে সে, আর সেটা বিমুগ্ধ নয়নে ফ্যালফ্যাল করে দেখছে আদ্রিতা। কে বলে তার আদিব ভাই পরিবর্তিত হয়ে গেছে? সে তো দেখছে আগের মতোই আছে লোকটা, পূর্বের দিনের মতোই প্রাণবন্ত হাসছে সে। হঠাৎ মনে খটকা লাগলো আদ্রিতার। আদিব সবার সাথে যে ব্যবহারটা করছে, তার সাথেও কি এমন করবে, নাকি পূর্বের ঘটনার রেশ ধরে পরপর নজরে দেখবে? এসব ভেবে ফের মন খারাপ হলো তার। তখনই নিচ থেকে ডাক পড়ল আদ্রিতার। তৎক্ষণাৎ সে হকচকিয়ে নিচে তাকালে সকলের দৃষ্টিতে বিদ্ধ হলো। বড় চাচির ক্রমাগত আদুরে ডাক উপেক্ষা করতে না পেরে নিজেকে কোনোভাবে ধাতস্থ করে ধীর কদমে নিচে নামল। প্রতিমধ্যে আদিব তার দিকে কয়েক পল চেয়ে থাকলেও পরক্ষণে দৃষ্টি সরিয়ে আরাফের সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়। আদ্রিতা চোরা দৃষ্টিতে সব খেয়াল করে। বড় চাচির আফসানার পাশে এসে দাঁড়ায়। আফসানা মিষ্টি হেসে আদ্রিতার হাত ধরে নিজের পাশে বসায়। পরক্ষণে প্রফুল্ল বদনে আদিবকে উদ্দেশ্য করে বলে, ও হলো আমাদের আদ্রিতা, চিনতে পেরেছিস আদিব? মায়ের কথায় তার দিকে ফিরে তাকা আদিব সূক্ষ্ম নজরে এক পলক আদ্রিতাকে দেখে নিয়ে নির্বিকার ভঙ্গিতে জানায়, না চেনার কি আছে, চিনতে পেরেছি। আদ্রিতা যেন সন্তুষ্ট হয়নি কথাটায়। মনটা খারাপ হলেও মুখে সরলের হাসি টেনে তখন আদিবকে বলে উঠল, আমিও কিন্তু তোমাকে চিনতে পেরেছি ভাইয়া, কেমন আছো? আদিব মাথা নিচু রেখেই ব্যস্ত ভঙ্গিতে উত্তর দিল, হ্যাঁ ভালো আছি। প্রত্যুত্তর করার পরপরই নিজের বাবা শফিক রহমানের সাথে আলাপে মজে গেল আদিব। আদ্রিতাকে যেন এক প্রকার এড়িয়ে গেল। মুহূর্তে রুষ্ট হয়ে উঠল আদ্রিতার পাগল মন। তাহলে তার ভাবনা সঠিক ছিল? আদিব সবার সঙ্গে স্বাভাবিক আচরণ করছে, শুধু তার সাথেই রাগে দুঃখে কান্না পেল আদ্রিতার। অথচ তার দিকে কারো কোনো ধ্যান নেই। তার বাবারা 3 ভাই 1 বোন। 3 ভাই এই মুহূর্তে উপস্থিত এখানে। আদিবের বাবা শফিক রহমান সবার বড়, তারপর মেজ আশিক রহমান, সবশেষে আদ্রিতার বাবা সাদিক রহমান সবার ছোট। যৌথ ফ্যামিলি তাদের। 3 চাচা চাচি ও তাদের সন্তানদের নিয়ে একত্রে বসবাস সবার। তবে তাদের বাইরে আলাদা মানুষ হিসেবে আছে তার ফুপির ছোট মেয়ে বর্ষা। ছোট থেকে মামার বাসায় থেকে বড় হয়েছে সে। তাকে অবশ্য কেউ বাহিরের মানুষ বলে গণ্য করে না। সবার সঙ্গেই অত্যাধিক সখ্যতা রয়েছে তার। আদিব বাবা মায়ের একমাত্র সন্তান। আদ্রিতা এবং আরাফ 2 ভাই বোন।
আর মেজ কাকার 2 মেয়ে 1 ছেলে রয়েছে। তাদের মধ্যে মৌ এবং মৌমি দুজনেই আদ্রিতার চেয়ে বয়সে বড়, কিন্তু মেজ কাকার একমাত্র ছেলে মাহিম আদ্রিতার চেয়ে বেশ কয়েক বছরের ছোট। আদিবের আগমন উপলক্ষে সকলেই আজ বাসায় উপস্থিত। বসার ঘরে রীতিমতো আনন্দে উচ্ছ্বাসে ব্যস্ত তারা। আদিব সবার জন্য শপিং করে এনেছে, সেগুলোই খুশি মনে ফ্লোরে বসে দেখছে তারা। অথচ আদ্রিতাকে একবারও ডাকছে না। সকলের উচ্ছ্বসিত মুখখানা দেখে আদ্রিতার মন খারাপ আরো হু হু করে বাড়ল। কাজিনদের স্বার্থপরতায় মুখ গোমরা করে বসে রইল। আফসানা পাশ থেকে বলে উঠলেন, কিরে আদ্রিতা, বসে আছিস কেন? আদিব শপিং করে এনেছে সবার জন্য, যা গিয়ে দেখ। আদ্রিতা চোখ পিটপিট করে উঠে দাঁড়ায়। কত প্রত্যাশা ছিল লোকটার থেকে, অথচ একবার তাকে ভালো মন্দ জিজ্ঞেসও করলো না। জিজ্ঞেস করবে তো দূরের কথা, তার দিকে ভালো করে তাকায়ও নি পর্যন্ত লোকটা। এত অভিমান! কত আশায় দিনরাত পার করেছে সে, কিন্তু এখন চোখের সামনে সব ধোঁয়াশা ঠেকছে। আদ্রিতা নিচু স্বরে আওড়ালো, আমার ভালো লাগছে না বড় মা, আমি আসছি। কথাটুকু শেষ করে আদ্রিতা যাবার জন্য পা বাড়ালে হঠাৎ তার হাতটা খপ করে ধরে ফেলে আফসানা। আদ্রিতাকে টেনে ফের নিজের পাশে বসিয়ে গালে কপালে হাত ছুঁয়ে উৎকণ্ঠা নিয়ে বলে, কি হয়েছে তোর? জ্বর নেই তো? ঠান্ডা বাঁধিয়েছিস? আদ্রিতা মাথা নেড়ে না বোঝায়। ইতিমধ্যে সকলের উৎসুক চোখ তাদের দিকে। আদ্রিতার বড় চাচু ব্যাপারটা খেয়াল করে গম্ভীর গলায় জানতে চান, কি হয়েছে আদ্রিতা মা? আদ্রিতা এবার ঘাবড়ায় খানিক। কি বলবে চাচুকে? তার বাবা চাচারা সবাই গম্ভীর প্রকৃতির মানুষ, তবে বাড়ির মেয়ে ছেলেদের সাথে কারণ ব্যতিরেকেই কখনো কঠোর হয় না। মেয়েদেরকে আদর করে মা বলেই সম্বোধন করেন সবাই, কিন্তু কোনো কারণে রেগে গেলে ধমক ছাড়া একটা শব্দ উচ্চারণ করেন না। 3 ভাই একই প্রকৃতির, নিজের মনের কথা তো আর তাদের বলা যাবে না। তাই মিথ্যে করে আদ্রিতা তার চাচ্চুকে জানালো, মাথা ব্যথা করছে চাচ্চু, তেমন কিছুই হয়নি। 3 বাবা চাচাদের মধ্যে আদিব শ্রবণ করেছে প্রতিটি কথা, তবে তার মধ্যে বিশেষ ভাবাবেগ দেখা যাচ্ছে না। সে টি টেবিলের পাশে বসা বাকি কাজিনদের নিজস্ব শপিং ব্যাগ বুঝিয়ে দিচ্ছে। এর মধ্যে পাশ থেকে আদ্রিতার বাবা চিন্তিত স্বরে বলে উঠলেন মেয়েকে, রুমে গিয়ে রেস্ট নাও। আদ্রিতার মা, মেয়েকে একটু চা করে দাও তো, যাও। শেষের কথাটা স্ত্রীকে উদ্দেশ্য করে বলা হলে আদ্রিতার মা তনিমা তখনই মাথা নাড়িয়ে রান্নাঘরের দিকে চলে যান। বাবার কথা মান্য করে আদ্রিতাও ধীর কদমে অসন্তুষ্ট মন নিয়ে দোতলায় নিজের রুমের দিকে যায়। তবে যাবার আগে আরেকটিবার আদিবকে পিছু ফিরে দেখে, কিন্তু না, লোকটার এদিকে কোনো ধ্যানই নেই। আদ্রিতা তা দেখে মলিন হেসে প্রস্থান করে। রুদ্ধশ্বাসে দম বন্ধ লাগছে, আঁখি দুটোর কোটর ছেড়ে অশ্রু গড়াতে চাইছে। রাগে ক্ষোভে ঠোঁট দুটো ক্ষণে ক্ষণে দাঁত দিয়ে চেপে ধরছে আদ্রিতা। লোকটা সকলের সাথেই স্বাভাবিক আচরণ দেখালো, শুধু তার সাথেই এমনটা করল? দেখো না দেখার ভান করেছে সে, ইচ্ছাকৃত এড়িয়ে গেছে তাকে। আগে তো এমন করতো না। মানুষটা সর্বদা চুপচাপ, শান্ত হলেও তার দিকে খেয়াল রাখত সবসময়। তার যে কোনো আবদার হাসি মুখে পূরণ করার চেষ্টা করত। অভিমানটা কি এতটাই গাঢ় হয়েছে যে পূর্বের সমস্ত কিছু একদম ধুয়ে মুছে সাফ করে ফেলেছে সে? অসহনীয় যন্ত্রণা হচ্ছে বুকের ভেতরটায়। রাগে দুঃখে কাঁদতে ইচ্ছে করছে। লোকটার চুলগুলো টেনে ছিঁড়তে পারলে এখন শান্তি পেত সে। আদ্রিতার প্রচণ্ড রাগ হলে মানুষের চুলে আক্রমণ করে সে। যার প্রতি রাগটা জমে সেই মানুষটার সবগুলো চুল মুঠো করে ধরে 2টা টান দিলে কেমন অদ্ভুত শান্তি শান্তি অনুভব হয় তার। তার ছোট ভাইটাকেও এ থেকে রেহাই দেয় না। এজন্য মায়ের যে কত বকুনি খেয়েছে তা হিসাব ছাড়া। কিন্তু নিজের ইচ্ছাটাকে এখন তো পূর্ণতা দেয়া সম্ভব নয়, তাই ঠোঁট ফুলিয়ে কান্নাই একমাত্র ভরসা। রাগ কিংবা দুঃখ দুটো ক্ষেত্রে চোখ ছাপিয়ে অশ্রু ঝরালে
মনটা কিছুটা হালকা হয় তার। নিচ থেকে রুমে ফিরে অকথিত কষ্টে চোখ টলমল করে উঠল আদ্রিতার, কিন্তু কাদার সুযোগটুকু হয়ে উঠল না। তার আগেই অনেকগুলো পায়ের আওয়াজ পেয়ে সকচিত হয়ে চোখ দুটো মুছে দরজার দিকে তাকালো সে। মুহূর্তে হুড়মুড়িয়ে তার সকল কাজিনরা প্রবেশ করল রুমে। তাদের সকলের হাতে আদিবের আনা শপিং ব্যাগ। সকলেই তৎক্ষণাৎ আদ্রিতাকে ঘিরে ধরে বিছানায় এসে বসল। আদ্রিতা তাদের দিকে সরু চোখে চাইলে তার থেকে 1 বছরের বড় বোন মৌমি ভুরুকুসকে বলে উঠল, তোর নাকি মাথা ব্যথা করছে, কাহিনী কি বলতো? সকাল থেকে তো ভালোই ছিলি, হুট করে কিভাবে মাথা ব্যথার উদয় হলো? আদ্রিতা রুষ্ট ভঙ্গিতায় উত্তর করল, মাথা ব্যথা কি বলে গিয়ে আসে, হুট করে হয়, বুঝছিস? পাশ থেকে মৌমির বড় বোন মৌ অতিষ্ঠ গলায় বলল, আর ছাড় তো, দেখ আদ্রিতা তোর জন্য কি এনেছে ভাইয়া। কথা শেষ করে আদ্রিতার জন্য বরাদ্দকৃত শপিং ব্যাগটা তার হাতে তুলে দিল। আদ্রিতা নিজের দুঃখ ভুলে শপিং ব্যাগ থেকে কাঙ্ক্ষিত জিনিসটা বের করল। জিনিসটা দেখে চক্ষু যুগল স্থির হয়ে গেল তার। এ কি করে সম্ভব? কিছুদিন আগে ঠিক এই সালোয়ার কামিজটাই অনলাইনে পছন্দ করেছিল সে। সেটার প্রাইসও জিজ্ঞেস করেছিল কমেন্ট বক্সে। তবে বাবার কাছে টাকা চাইতে মনে না থাকায় আর কেনা হয়নি। আর সেই পছন্দের ড্রেসটাই এখন তার হাতে। হালকা গোলাপি রংটা খুব পছন্দ আদ্রিতার। যে কোনো জিনিসই কিনতে গেলে গোলাপি রঙের সর্বপ্রথম চোখ আটকায় তার। এই থ্রি পিসটাও গোলাপি রঙা, গলার দিকে পাথর বসানো সুন্দর একটা ডিজাইন। আদিব কি করে জানলো এটা তার পছন্দ ছিল, নাকি অনাকাঙ্ক্ষিতভাবে মিলে গেছে? কারণ সবার ড্রেস দেখে এমনটাই ধারণা হচ্ছে। সকলের পছন্দের কালার অনুযায়ী ড্রেস চুজ করেছে আদিব। মনে লোকটার প্রতি রাগ ক্ষোভ থাকলেও গিফটটা দেখে মনটা ফুরফুরে হয়ে গেল। পছন্দের ড্রেসটা হাতে পেয়ে নিমেষে উচ্ছ্বসিত হলো সে। একে একে সকলের ড্রেস দেখা শেষ করে সে প্রফুল্ল স্বরে বলল, ড্রেসগুলো খুব সুন্দর। মৌমি মাথা নেড়ে তাল মিলিয়ে বলল, আদিব ভাইয়ার চয়েস কিন্তু দারুণ, মানতেই হবে। আরব তার বোনের চোখের সামনে হাত নেড়ে আগ্রহ নিয়ে বলল, আপু, ও আপু, আমারটা সুন্দর না বলো? ভাইয়ের আগ্রহ দেখে আদ্রিতা খিলখিল করে হেসে তার গাল টেনে দিয়ে বলল, খুব সুন্দর। আরব দাঁত কেলিয়ে হেসে দিলে পেছন থেকে তার মাথায় চাপড় বসিয়ে মাহিম বলে উঠল, তোরটার চেয়ে আমারটা বেশি সুন্দর, বুঝছিস পুচকু? আরব ঠোঁট ফুলিয়ে বলল, আমি পুচকু নই মাহিম ভাইয়া, আপু দেখো না আমাকে মারে। আদ্রিতা নিজের ড্রেসটা গোছাতে ব্যস্ত হয়ে মাহিমের উদ্দেশ্যে বলল, আরাফকে কাদালে বড় চর খাবি মাহিম। মাহিম কাঁধ ঝাঁকিয়ে বলল, ওকে, কাদালাম না, চল পুচকু নিচে যাই। আবার পুচকু বলাতে ঠোঁট ভেঙে তাকালো আরাফ। অমনি এক দফা হেসে উঠল সবাই। হাসি থামিয়ে বর্ষা আদেশ ছুড়ল, হয়েছে, এবার নিচে চল সবাই, বড় মামি খেতে ডাকবে এখনই। আদ্রিতা সম্মতি জানিয়ে উঠে বসল। শপিং ব্যাগটা গুছিয়ে রাখতে আলমারির দিকে যেতে নিলে ব্যাগটা বিছানায় ছুঁড়ে তার হাত ধরে দৌড় দিল মৌমি। আদ্রিতা খানিক ভড়কালেও পরক্ষণে হেসে দিল, কারণ মৌমির স্বভাবই এমন, খুব ছটফটে সে। কখন কি করে তার কোনো ঠিক ঠিকানা নেই। পিঠাপিঠি বিধায় তাদের সম্পর্কটাও গাঢ়। এক দৌড়ে দরজার বাইরে এলে পেছনে বাকি কাজিনদের হুল্লোড় শোনা গেল। তারাও যে যার মতো দৌড়ঝাঁপ করে আসছে। সব ঠিক থাকলেও বিপত্তি বাঁধল সিঁড়ির কাছাকাছি এসে। আদিব সবেমাত্র সিঁড়ি পেরিয়ে দোতলায় এসে দাঁড়িয়েছে। ভাই বোনদের উল্কাপিণ্ডের ন্যায় এরূপ ছুটতে দেখে সে তৎক্ষণাৎ থমকে দাঁড়িয়ে আহম্মক হয়ে গেছে। কিন্তু মৌমির খপ্পরে পড়ে অঘটন একটা ঘটেই গেছে। তখন আদিবকে যতক্ষণে তাদের নজরে পড়েছে ততক্ষণে থামাতে না পেরে শক্তপোক্ত দেহটার সঙ্গে চূড়ান্ত লেভেলের ধাক্কা খেয়ে টাসকি খেয়ে গেছে আদ্রিতা। সে মাঝে ছিল বিধায় আদিবকে দেখে তাড়াহুড়ো করে পা থামাতে গিয়েও তার বুকে গিয়ে মাথাটা ঠেকে। প্রচণ্ড গতিতে আদিবের শক্ত বুকে ধাক্কা লাগায় নাক ফাটার উপক্রম হয় তার।
ঘটনাক্রমে আদিবও কিংকর্তব্য বিমূঢ় হয়ে নিজেকে সেভ করতে আদ্রিতার পিঠ আঁকড়ে ধরে। আচমকা প্রিয় মানুষটার হাতের এমনতর স্পর্শ পেয়ে পুরো শরীর থরথর করে কেঁপে ওঠে আদ্রিতার। হাঁসফাঁস করে তখনই সোজা হয়ে দাঁড়াতে আদিব তাকে ছেড়ে দিয়ে আর চোখে একবার চাইল। পরক্ষণে কাজিনদের দিকে চোখ পাকিয়ে তাকে বলে উঠল, বাচ্চাদের মতো এভাবে কেউ দৌড়াদৌড়ি করে? দেখে হাঁটবি না, ফাজিল সব কয়টা। কাজিন সম্প্রদায় করুণ মুখে আদিবকে সরি বলে বলে মুখে ফেনা তুলে ফেলে। এর মধ্যে মৌমি অসহায় মুখ করে বলে, সরি ভাইয়া, দৌড়টা প্রথমে আমিই দিয়েছিলাম। তুমি যে আসতেছ এটা একদম দেখিনি, সরি প্লিজ। আদিব ভুরু যুগল সোজা করে সকলের দিকে গম্ভীর মুখে একবার নজর বুলিয়ে অতঃপর হালকা হেসে স্বগতোক্তি করে, এত সরি বলতে হবে না, জানিসে আম্মু ডাকছে তোদের। কথাটা শেষ করেই হন্তদন্ত ভঙ্গিতে আদিব প্রস্থান করল সেখান থেকে। আদিবের থেকে দৃষ্টি সরিয়ে মৌমি আদ্রিতার দিকে চেয়ে চিন্তিত স্বরে বলল, ব্যথা পেয়েছিস? আদ্রিতা ভোতা মুখে নাক ডলে বলল, মনে হচ্ছে নাকটা ফেটে গেছে আমার। ইস! সবাই আদ্রিতার কথায় হুহা করে হেসে উঠলে মৌ মেজাজ দেখে আদ্রিতার মাথায় হাত বুলিয়ে বলল, এই থামবি তোরা? মৌমি, তুই শক্ত মার খাবি আমার হাতে আর একবার এমন দৌড়াদৌড়ি করলে। বড় বোনের বকা খেয়ে মৌমি ভোতা মুখে নিচে নেমে গেল। তার পেছন পেছন অন্যরাও তখন চলে গেলে মৌ তাড়া দিয়ে বলে গেল, জলদি নিচে আদ্রিতা। সকলের গমন পথে নজর রেখে আদ্রিতা নড়ে চড়ে দাঁড়ালো। মৃদু শ্বাস ছেড়ে চোখ দুটো বুঝতেই খানিক আগের কাণ্ডটা চোখে ভাসল। আদিবের হাতের গভীর স্পর্শটা সর্বাঙ্গে শিহরণ বইয়ে দিয়েছিল যেন। শক্ত হাতটা তখন খামছে ধরেছিল তার পিঠ। সেই ছোঁয়ায় কি ছিল জানা নেই আদ্রিতার, তবে এখনো বুকের ভেতরটা শান্ত করা যাচ্ছে না। অদৃষ্ট শিহরণে কম্পিত হচ্ছে তনুমন, একদম ভোলা যাচ্ছে না স্পর্শটা। মনে হচ্ছে পিঠের দিকটায় এখনো সেই মানুষটা ছুঁয়ে দিচ্ছে, নীরবে, নিভৃতে, খুব সঙ্গোপনে। মধ্যাহ্নভোজের জন্য ডাইনিং রুমে এসে বসেছে সবাই। আদ্রিতার মা চাচিরা সার্ভ করে দিচ্ছেন সবাইকে। দৌড়ঝাঁপ করে দোতলা থেকে সোজা ডাইনিং স্পেসে এসেছে আদ্রিতা সহ তার সকল কাজিনরা। ইতিমধ্যে নিজেদের চেয়ার দখল করে বসে আছে, যার যার মতো এখন খাওয়াতে মগ্ন। কিন্তু আদ্রিতা খাচ্ছে কম, অন্যমনস্ক হয়ে আছে বেশি। তখনকার কাণ্ডটা এখনো বেশ পীড়া দিচ্ছে তাকে। অন্তকলহ শুরু হয়েছে রীতিমতো। হুট করে এমন হবে ভাবনায় ছিল না তার। তখনকার কথা ভেবে লজ্জায় লাল হয়ে যাচ্ছে সে ক্ষণে ক্ষণে। চোখ দুটো খুব সংগোপনে আদিবকেই খুঁজে বেড়াচ্ছে, কিন্তু আদিব অনুপস্থিত এখানে। খানিক আগে ফ্রেশ হতে নিজের রুমের উদ্দেশ্যে গেছে সে। অতি লজ্জার দরুন আদিব এলে একদম খেতে পারবে না আদ্রিতা, তাই তাড়াহুড়ো করে খাবার শেষ করার চেষ্টায় রত সে। আদিব ডাইনিংয়ে আসার পূর্বেই খেয়ে দিয়ে একদম রুমে চলে যাওয়ার চিন্তা ভাবনা তার। হঠাৎ আদ্রিতার এরূপ তাড়াহুড়ো আর কারো নজরে না পড়লেও মৌমির নজরে ঠিকই পড়েছে। সে তৎক্ষণাৎ ভুরু কুঁচকে তাকে দেখে নিয়ে প্রশ্নমান ছুড়ে দিল, কিরে, এমন তাড়াহুড়ো করে খাচ্ছিস কেন? কটার বাস ধরবি? ইতিমধ্যে সকলের দৃষ্টি নিবদ্ধ হলো আদ্রিতার দিকে। মহাবিরক্ত হলো আদ্রিতা। এই মৌমির জন্য সে একদম শান্তি পায় না। সব কিছুতেই তার জহুরি নজর থাকবেই। আদ্রিতা এক পলক তাকে সরু চোখে দেখে নিয়ে মেজাজি গলায় উত্তর দিল, কোথায় তাড়াহুড়ো করছি? তুই চোখে দেখিস বেশি সব সময়। মৌমি থতমত খেয়ে বলল, আমি চোখে বেশি দেখি না, তুই যে। তাদের কথার মাঝে গর্জন তুললেন শফিক রহমান। তিনি কণ্ঠ উঁচু করে আদেশ করলেন, চুপচাপ খাও। খাওয়ার সময় এত কথা বলতে হয় না। দুই বোন একদম চুপ হয়ে গেল মুহূর্তেই। তখনই ডাইনিং স্পেসে আবির্ভাব ঘটল আদিবের।
তার আগমনে কুণ্ঠিত হলো আদ্রিতা। মাথা নিচু করে হাঁসফাঁস করল। মৌমির জন্য সব ভেস্তে গেল। তার খাওয়া শেষ করার আগে মানুষটা চলে আসলো, আর চোখে একবার তাকালো তার দিকে। ফ্রেশ হয়ে টি শার্ট ট্রাউজার পরে এসেছে সে। ঝরঝরে চুলগুলো ভেজা ঠেকছে, সদ্য স্নানে বেশ স্নিগ্ধ দেখাচ্ছে। ঠোঁট চেপে আড়ষ্ট হয়ে বসল আদ্রিতা। দেখতে পেল তার ঠিক সামনের খালি চেয়ারটাতেই এসে বসেছে সে। অতঃপর কোনো দিকে নজর না দিয়ে একমনে খাচ্ছে সে। মাঝে মধ্যে টুকটাক বাবা চাচাদের সঙ্গে কথা বলছে। আদ্রিতা ভালো করেই খেয়াল করেছে, এসেছে থেকে আদিব তার দিকে একবারও ইচ্ছাকৃত তাকায়নি। এমন একটা ভাব যেন তাকে চেনেই না। দীর্ঘশ্বাস ফেলে অসন্তোষ নিয়ে আর একবার আদিবের দিকে রুষ্ট নয়নে চেয়ে খাওয়ার পাট চুকালো সে। অতঃপর কোনো দিকে নজর না দিয়ে সোজা নিজের রুমের উদ্দেশ্যে চলে গেল। প্রায় 6 বছর আগের কথা। আদ্রিতা তখন ক্লাস 9-এ পড়ত। কিশোরী বয়সে সে অনেকটাই অবুঝি ছিল বাকিদের থেকে। ছোটবেলায় ছটফটে স্বভাবের মেয়ে থাকলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজেকে সে একদম গুটিয়ে নেয় সবকিছু থেকে। সদা সর্বদা শান্ত চুপচাপ থাকতো বাহিরের জগৎ, এমনকি সাধারণ বিষয়বস্তু সম্পর্কেও তার জ্ঞান ছিল ক্ষীণ। ব্রাইট স্টুডেন্ট থাকায় সারাক্ষণ পড়াশোনা নিয়ে বিজি থাকতো সে। আজকাল যেখানে 5ম শ্রেণীর শিক্ষার্থীরাও প্রেম বিষয়ক সমস্ত কিছু আয়ত্তে রাখে, সেখানে ক্লাস 9-এ পড়া সত্ত্বেও এ ব্যাপারে বড্ড কাঁচা ছিল আদ্রিতা। মূলত পরিবারের ভয় এ ব্যাপারটা থেকে খুব দূরে সরিয়ে রেখেছিল তাকে। তখন কিছু ছেলের প্রপোজ পেলেও সে তাদের কোনোরূপ সুযোগ না দিয়ে বরং আরও বেশি করে এড়িয়ে চলত, পাছে ঝামেলা না হয়। এ কারণ নিজের পরিবারকেও তাদের ব্যাপারে মুখ ফুটে কিছু বলতো না। খুব শান্তিপ্রিয় ছিল সে, আর ছিল শান্ত চিন্তাশীল ভীতু এক রমণী। একটা কাজ করার আগে হাজারবার ভাবত, তারপর মন সঠিক বলে সায় দিলে সেটাই করত। তবে একটা কাজ সে একদম ঠিক করেনি, কার প্রগাঢ় অনুভূতিকে সামান্যতম মূল্যায়ন করেনি তখন আদ্রিতা। কিন্তু এখন বুঝতে পারছে কি হারিয়েছিল সে। সেদিন ছিল রবিবার। আদ্রিতা স্কুল থেকে ফিরে একটা খুশির সংবাদ শুনে দাঁড়িয়ে যায় ড্রয়িং রুমে। আদিব সেদিন চট্টগ্রাম প্রকৌশলী এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চুয়েটে চান্স পেয়েছিল। সেই খুশিতে বাড়ি ভর্তি মানুষ আনন্দে আটখানা ছিল। আদিব নিজেও অত্যাধিক খুশিতে দিশেহারা ছিল বলা চলে। তার শত কষ্ট ও শ্রম সার্থক হবার আনন্দে প্রফুল্লিত ছিল। সেই দিনটা উচ্ছ্বাস আনন্দে ভালোই কেটেছিল সবার। তবে রাতের দিকে ঘটে বড় অঘটন, আর সেই অঘটন ঘটিয়েছিল আদ্রিতা নিজে। রাতের দিকে ছাদে একাকী দাঁড়িয়েছিল আদ্রিতা। তখনই হুট করে সেখানে আগমন ঘটে আদিবের। সে ধীর পায়ে হেঁটে এসে একদম আদ্রিতার মুখোমুখি দাঁড়ায়। পলকহীন দৃষ্টিতে চেয়ে থাকে তার দিকে। আদ্রিতা কৌতূহল বোধ করে চোখ কুঁচকায়। পরক্ষণে আগ্রহ ভরে জিজ্ঞেস করে, কিছু বলবো ভাইয়া? খানিক স্থির চেয়ে থেকে আদিব মৃদু শ্বাস ছাড়ে। অতঃপর আদ্রিতার দুহাত নিজের হাতের মুঠোতে নেয়। তখনই শুরু হয় আদ্রিতার ভয় ভয় ভাব। দ্বিধাহীনভাবে সে তখন বলে ফেলে, হাত ধরেছ কেন আদিব ভাইয়া? আদিব খানিক বিরক্ত হলে মৃদু স্বরে আওড়ায়, তোকে কিছু বলতে চেয়ে আমি শুনবি? আদ্রিতা কিছু একটা ভাবে, তারপর নিচু স্বরে বলে, শুনবো। ঠোঁট এলিয়ে আসে আদিব। ঘন ঘন শ্বাস ছেড়ে আদ্রিতার মায়াবী চক্ষু জোড়ায় দৃষ্টি নিবদ্ধ করে কোমল স্বরে বলে, আমি তোকে ভালোবাসি আদ্রিতা, খুব বেশি ভালোবাসি। তুই আমাকে ভাইয়ের নজরে দেখলেও আমি তোকে কখনো বোনের নজরে দেখিনি। আমার বউ হবি, খুব ভালোবাসবো তোকে আমি, আদরে আদরে একদম মনিয়ে রাখবো, বল হবি না? আদিবের মুখ নিঃসৃত কথাটা শুনে আদ্রিতা যেন আকাশ থেকে পড়ে। থমকে গিয়ে চক্ষু যুগল, বিস্ময়ভিভূত হয় তার। অজানা ভয়ে বুকের ভেতর কম্পন শুরু হয়। তৎক্ষণাৎ আদিবের হাতের মুঠো থেকে নিজের হাত জোড়া আলগা করে দুপা পিছে অবিশ্বাস্য নয়নে বলে, ভাইয়া এসব কি বলছো? এমন কথা কেন?
আব্বু চাচ্চুরা শুনলে কি বলবে? প্লিজ এসব বলো না, নয়তো কখনো তোমার সামনেই আমি আসবো না। আমি তোমাকে নিয়ে এসব ভাবি না। এইটুকু কথা বলে অত্যাধিক ভয়ে কুণ্ঠিত হয়ে ছাদ থেকে ছুটে পালিয়েছিল আদ্রিতা। কিন্তু পিছু ফেলে যাওয়া আদিবের কঠিন ভঙ্গুর মুখটা সে একবারও তাকিয়েও দেখেনি। এটাই যেন কাল ছিল আদ্রিতার জীবনে। সেই রাতে আদিবের কথাগুলো স্মরণ করে শঙ্কায় চিন্তায় কান্না করলেও সকালের দৃশ্যপট একদম বদলে যায়। আদিবকে সকাল থেকে কোথাও খুঁজে পাওয়া যায় না। রাতে ঘুমাতে যাওয়ার আগে সবাই দেখেছিল তাকে, এরপর থেকে সে লাপাত্তা। ফোনও বন্ধ ছিল তার। আদ্রিতার বাবা চাচারা অস্থির হয়ে খুঁজে বেড়ায় সবখানে আদিবকে, কিন্তু আশানুরূপ ফলাফল পাওয়া যায় না। চিন্তায় মুষড়ে ওঠে এক একজনের অবস্থা। কাহিল ছিল সেদিন। জলজন্ত একটা ছেলে হুট করে কিভাবে উধাও হয়ে যাবে সেটাই বুঝে না পেয়ে সকলে উৎকণ্ঠিত ছিল। আদ্রিতা নিজেও কান্না করেছে আদিবের হঠাৎ অনুপস্থিতিতে। অবশেষে বিকেলের দিকে শফিক রহমানের কাছে অপ্রত্যাশিতভাবে কল আসে আদিবের। তখন সে জানায় চট্টগ্রামে চলে গেছে সে। স্নাতক সম্পূর্ণ হবার আগে আর ফিরে আসবে না। কিন্তু হঠাৎ করে একেবারে সেখানে যাওয়ার কারণটা আজ পর্যন্ত কাউকে বলেনি সে। তবে আদ্রিতা সেদিন এবং আজও বুঝতে পারে লোকটা তার কারণেই বাড়ি ছেড়েছে। আদিব চলে যাওয়ার পর ভীষণ ভেঙে পড়েছিলেন তার মা। তার বাবাও ছেলের এরূপ সিদ্ধান্তের কারণ উদ্ঘাটন করতে না পেরে ভঙ্গুর ছিলেন। ফলস্বরূপ দুজনের অবস্থায় তখন বড্ড খারাপের দিকে ছিল। এসব দেখে সেদিনের পর থেকে অপরাধ বোধে নিংড়ে যায় আদ্রিতা। তার পরিবারের মানুষগুলো কষ্টের পেছনে নিজেকেই দায়ী করে সে। কিন্তু তার কি দোষ? বড্ড কম বয়স ছিল তার। আরও ছিল অবুঝ। তখন তার মনে যে অনুভূতি আদিবের প্রতি জন্মায়নি, এখন সেই অনুভূতির জায়গাটা একদম পরিপূর্ণ। মূলত আদিবের অনুপস্থিতিতেই সর্বপ্রথম অপরাধ বোধ জাগে আদ্রিতার অন্তরে। তারপর ধীরে ধীরে বয়স বাড়ার সঙ্গে সেই অপরাধ বোধ মিলিয়ে গিয়ে অন্তরের সর্বত্র ভালোবাসার অনুভূতিরা জড়ো হয়। একসময় আদিবকে ছাড়া অন্য কোনো পুরুষকে নিজের ভালোবাসার মানুষ হিসেবে কল্পনাই করতে পারে না সে। এখন তো স্বপ্নে জাগরণে ভেতরে বাইরে আদিবেরই বসবাস। দূরত্ব বাড়লে নাকি ভালোবাসা গাঢ় হয়। আদ্রিতার ক্ষেত্রেও এ ব্যাপারটার প্রতীয়মান হয়েছে। ক্লাস 9-এ পড়ুয়া যে আদ্রিতা আদিবের অনুভূতিময় বাক্যগুলো শুনে ভয় পেয়েছিল, আজ অনার্স সেকেন্ড ইয়ারে পড়া সে আদ্রিতায় আদিবের পূর্বের কথাগুলো স্মরণ করে লাজে মূর্ছা যায়। পুনরায় আদিবের মুখ থেকে পুরনো বাক্যগুলো শোনার ইচ্ছা জাগে। আদিবের প্রতি ভালোবাসা জন্মানোর পরপরই সে চাইতো সে যেন চট্টগ্রাম থেকে ফিরে আসে ঢাকায়। কিন্তু পাষাণ লোকটা আসেনি। আদ্রিতার বড় চাচু চাচি তখন অতিষ্ঠ হয়ে ছেলের কাছে ফিরে যেতেন। ঈদের মতো শুভ দিনটাতেও তার অনুপস্থিতি বড্ড পুরাতো আদ্রিতাকে। শান্ত চুপচাপ লোকটা যে এতটা জেদি তখনই সেটা বুঝতে পারে আদ্রিতা। তার ভাষ্য মতে, তোমাদের খারাপ লাগলে আমাকে এসে দেখে যাও, কিন্তু আমি যাচ্ছি না। এই কথায় অনড় ছিল সে। তখন সবাই নিরাশ হয়ে হার মেনেছিল। আদ্রিতার বাবা চাচারা বিভিন্ন সময় আদিবকে দেখে এলো। আদ্রিতা সেদিনের পর আর দেখতে পায়নি। ফোনে ছবি দেখে চোখ জুড়াতো। মাঝে মাঝে আদিবের এরূপ কঠিন সিদ্ধান্তের রাগে জেদে কাঁদত সে। আদিবের পড়াশোনা সমাপ্ত। এখন বর্তমানে ঢাকার একটা অফিসে আর্কিটেক্ট হিসেবে যোগদান করেছে সে। এ উপলক্ষে এত বছর পর তার আগমন। অতল স্পর্শী ভাবনায় আদ্রিতা যখন বিভোর, তখন হঠাৎই আকাশের গর্জনে সচকিত হয়। সময়টা দুপুর, অথচ আকাশটা দেখলে মনে হবে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। গগন কালো কুচকুচে হয়ে ভয়ঙ্কর মূর্তি ধারণ করেছে। ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে। ঝড়ো হাওয়া ধেয়ে আসছে ইতিমধ্যে। প্রকৃতির হঠাৎ এরূপ বৈরী রূপ দেখে আদ্রিতা আর দাঁড়ানোর সাহস পায় না। তৎক্ষণাৎ পা চালিয়ে ছাদ থেকে নিচে নেমে আসে। তখনই সিঁড়ির কাছে আরাফের দেখা পায়। সে বোনকে দেখতে গলা চড়িয়ে বলে, আম্মু ডাকছে তোমাকে আপু, জলদি রান্নাঘরে যেতে বলেছে। কথাখানি শেষ করে ছুটে মাহিমের রুমে চলে যায় সে।
আদ্রিতা ভাইয়ের গমন পথের দিকে চেয়ে মৃদু শ্বাস ছেড়ে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। সেখানে ঢুকতে মনটা তার ফুরফুরে হয়ে যায়। তার পছন্দের পাকোড়া ভাজছে তার মা চাচিরা। আদ্রিতা হাসি মুখে সেদিকে এগিয়ে গেলে তার মা একটা প্লেটে পাকোড়া দিয়ে মেয়ের হাতে দেয়। অতঃপর ব্যস্ত কণ্ঠে আওড়ায়, কোথায় ছিলি, কখন থেকে ডাকছি? পাকোড়া একটা মুখে পুরে আদ্রিতা চাপা সরে বলে, ছাদে ছিলাম। আদ্রিতার কথা মাঝপথে থেমে যায় আচমকা আদিবের কণ্ঠস্বরে। সে দোতলা থেকে জোর গলায় বলছে, আম্মু কফি দিয়ে যেও তো। আফসানা ছেলের আওয়াজ পেয়েই তাড়াহুড়ো করে চুলায় পানি বসান। আদ্রিতা খেতে খেতে চেয়ে দেখে তার ব্যতিব্যস্ত বড় মাকে। ছেলে আসে আনন্দ তার ধরছে না। এতদিন পর তার মুখের উজ্জ্বল ভাব আবারও ফিরে এসেছে। আদ্রিতা তো নিজেও খুব খুশি আদিবের আগমনে। এখন শুধু চাওয়া থাকবে একটাই, লোকটা যেন আর বাড়ি ছেড়ে না যায়। এবার গেলে আদ্রিতা আর সহ্য করতে পারবে না এই বিচ্ছেদ বেদনা। অনেক যন্ত্রণা ভোগ করেছে। আর না, আদ্রিতার ভাবনার মাঝেই কফি তৈরি করা হয়ে যায়। একটা মগে কফি ঢেলে আফসানা নিয়ে যেতে চাইলে বাদ সাধেন আদ্রিতার মা তনিমা। তিনি কাটকাট ভঙ্গিমায় জানান, আদ্রিতার হাতে কফির মগটা দিন ভাবি, ও গিয়ে দিয়ে আসুক, আপনার সিঁড়ি বেয়ে এখনো উপরে যেতে হবে না। আদ্রিতা চমকায়, পরক্ষণে আড়ষ্ট গলায় বিড়বিড় করে বলে, আমি কেন? মেয়ের দিকে চোখ রাঙিয়ে তাকে জবাব দেন তনিমা, তোর বড় মার কোমরের সমস্যা ভুলে গেছিস? যা, বেশি কথা না বলে দিয়ে আয়। মায়ের ঝাড়ি শোনার ভয়ে আদ্রিতা আর একটা বাক্য উচ্চারণ করে না। আলতো হেসে আফসানার উদ্দেশ্যে বলে, দাও আমি দিয়ে আসি বড় মা, তোমার যেতে হবে না। আফসানার হাত থেকে হাসি মুখে কফির মগ নিয়ে দোতলার উদ্দেশ্যে পা চালালেও আদ্রিতার মনে স্বস্তি পাচ্ছে না। এ লোক আসার পর থেকে তার ভাব দেখাচ্ছে, তাতে তার মন মেজাজ এমনিতেই ভীষণ খারাপ। তার সামনে যাবার ইচ্ছে আপাতত তার ছিল না, কিন্তু তবুও অনিচ্ছাকৃতভাবে যেতে হচ্ছে। এখন তাকে দেখে আদিব নামক জেদি পুরুষ কিরূপ মুখাবয়ব করে সেটাই দেখার বিষয়। দোতলার ঠিক ডান সাইডের প্রথম রুমটায় আদ্রিতার, এর পাশেরটা মাহিমের এবং সর্বশেষ কর্নারের রুমটা আদিবের। আহিয়ান আবরার আদিব নামটা যত সুন্দর, সেই নামের মানুষটার মনটাও তেমনই সুন্দর। বাবা মায়ের বাধ্য ছেলে সে, সর্বদা পড়াশোনা নিয়ে ব্যস্ত সময় পার করত। এমনকি আদ্রিতাকেও সময়ে অসময়ে স্বইচ্ছায় পড়িয়েই তার মতো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হিসেবে গড়ে তুলেছে সে। সবই তো ঠিক ছিল, কিন্তু মাঝের এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় এলোমেলো হলো সব। আগে কোনো পড়া বুঝতে না পারলেই দৌড়ে আদিবের কাছে সলিউশনের জন্য যেত আদ্রিতা। আদিবও তখন ঠান্ডা মাথায় সুন্দরভাবে বুঝিয়ে দিত তাকে। কিন্তু বর্তমানে দৃশ্যপট একদম আলাদা। এত বছর যাবত আদিবের ফিরে আসার অপেক্ষা করলেও এখন তার সামনে যেতে কুণ্ঠা বোধ করে আদ্রিতা। এমনকি লোকটাকে তুমি সম্বোধন করতে গেলেও অস্থিরতায় হাঁসফাঁস করে সে। বারবার মুখ থেকে শুধু আপনি সম্বোধন চলে আসে। দীর্ঘদেহী আদিব যে এখন আগের মতো নেই। আগের আদিবের সঙ্গে এখনকার আদিবের বিশাল তফাৎ। সে এখন পুরোদস্তর পরিবর্তনশীল মানব। অবচেতন মনের নানা ভাবনাকে সঙ্গ করেই আদিবের রুমের সামনে এসে থামল আদ্রিতা। দরজাটা পুরোপুরি খোলা, হালকা ঢোক গিলে ঘরের ভেতরে নজর রাখল আদ্রিতা। আদিব টানটান হয়ে বিছানায় শুয়ে আছে, তার দৃষ্টি নিবদ্ধ আপাতত মোবাইল ফোনে। আদ্রিতা এক পল তাকে দেখে নিয়ে মৃদু শ্বাস ছেড়ে দরজায় টোকা দিল। অতঃপর মিয়ে যাওয়া গলায় বলল, আসবো? চকিতে ফোন থেকে দৃষ্টি সরিয়ে দরজার দিকে তাকায় আদিব। আদিবের চাহনিতে জড়সড় হয় আদ্রিতা। দৃষ্টি নিচু করে ঠায় দাঁড়িয়ে রয়। পরক্ষণে শুনতে পায় আদিবের নির্লিপ্ত কণ্ঠস্বর, আয়। নিজেকে ধাতস্থ করে মাথা তুলল আদ্রিতা। দ্রুত পায়ে রুমে প্রবেশ করে বিছানার কাছে গিয়ে দাঁড়ায়। ততক্ষণে ফোন রেখে উঠে বসেছে আদিব। আদ্রিতা আড়ষ্ট হয়ে কফির মগ বাড়িয়ে দিয়ে বলে, আপনার মানে তোমার কফি। তীক্ষ্ণ নজরে আদ্রিতাকে একবার দেখে নিয়ে
কফি মগটা নিজের হাতে তুলে নেয় আদিপ। আদ্রিতা তখন পা ঘুরিয়ে চলে যেতে নিলে হঠাৎ থমকে দাঁড়িয়ে যায়। আকাশ ফেটে বৃষ্টি ঝরছে এখন, তুমুল বর্ষণে মুখরিত চারিপাশ। জানালা খোলা থাকায় বৃষ্টির ছিটে এসে ভিজে দিচ্ছে ফ্লোর। আদ্রিতা সেটা দেখতে পেয়ে পা বাড়ালো জানালার কাছে যাবে বলে। জানালাটা বন্ধ করে একেবারে রুম থেকে বিদায় নেবার চিন্তা ভাবনা তার, কিন্তু জানালার কাছে যাওয়ার আগে আদিবের পুরুষ্ট গলার আওয়াজ পেয়েই থেমে যায় আদ্রিতার পাজোড়া। আদিবের শক্ত কণ্ঠ কর্ণগোচর হতেই বুকের ভেতর দহন ক্রিয়া শুরু হয় রীতিমতো। রুমটা আমার, এখানে কোনো জিনিস কিভাবে থাকবে সেটা একান্তই আমার ইচ্ছে। এই মুহূর্তে আমার রুম থেকে চলে গেলে খুশি হব, আমাকে নিয়ে এত না ভাবলেও চলবে তোর। আদ্রিতা ব্যতীত হয় কথাটায়, নিজের আত্মসম্মানে চরম আঘাত হানে। আদিবের এক একটি শব্দ স্ফুরণ। অপমান বোধ করায় সে আর দাঁড়ায় না, মলিন মুখে পা ঘুরিয়ে দ্রুত পায়ে প্রস্থান করে সেখান থেকে। তার গমন পথের দিকে সরু দৃষ্টিতে চেয়ে চোয়াল শক্ত করে আদিব। পরক্ষণে নিজের ডান হাত মুষ্টিবদ্ধ করে পরপর দুবার দেয়ালে সজোরে আঘাত করে। ক্রোধিত চোখ মুখ তার, আচমকা অন্তরের ব্যথাতুর আহ্বানে মাথা ঝুঁকায় সে। অতঃপর কপালে আঙুল ঘষে ধারালো নয়নে আবারও দরজার বাইরে দৃষ্টি দিয়ে স্বগতোক্তি করে, আমার থেকে নিস্তার নেই তোর। যতটা পোড়াচ্ছিস আমাকে, আমি ঠিক ততটাই পুড়াবো তোকে। আগুনে ঝাঁপ দিয়ে তোকে নিয়েই একসঙ্গে জ্বলে পুড়ে মরব। মনের আকাশে মেঘ জমেছে আদ্রিতার। বক্ষস্থলের অন্দরে উত্থাল পাত্থাল ঝড় বইছে ইতিমধ্যে। সে এলোমেলো ঝড়ের আধিপত্যে ভঙ্গুর হয় আদ্রিতার নরম কোমল অন্তর। মনের ভেতর সংঘটিত হওয়া অশান্ত ঝড় থেমে হুট করে বৃষ্টি দেখা মিলে ঠিক বাহিরের বৈরী আবহাওয়ার ন্যায় তর্জন গর্জন তুলে চক্ষু বেয়ে নোনা জল গড়ায়। শরীর ঝাঁকিয়ে ফুঁপিয়ে কেঁদে ফেলে আদ্রিতা। আদিব এভাবে তাকে অপদস্থ করতে পারল? এত কঠিন কথা কিভাবে বলল? লোকটাকে রাগে যেতে পূর্বের সবকিছু ভুলে গেছে? তার প্রতি সামান্য অনুভূতি কি আর অবশিষ্ট নেই? তাকে কি তবে চিরকালের জন্য দূরে সরিয়ে দিল আদিব? ঠোঁট ভেঙে কান্নায় মুষড়ে ওঠে আদ্রিতা। পরক্ষণে চোখে আঙুল ঘষে কান্না থামানোর চেষ্টা করে। নিজেকে ধাতস্থ করে দৌড়ে নিজের রুমের উদ্দেশ্যে যেতে চায়, কিন্তু পারে না। মাহিমের রুমের সামনে দিয়ে যাবার সময় হঠাৎই তাকে ডেকে ওঠে মৌ। উচ্ছ্বসিত কণ্ঠে বলে, আদ্রিতা, লুডো খেলবি? আয়, আমরা সবাই খেলছি। আদ্রিতার পা জোড়া থামে, ওড়নার কোণাটা দিয়ে চোখ দুটো শুষ্ক করে খুব কষ্টে নিজেকে সামলায়। অতঃপর মনে মনে পণ করে আদিব নামক জেদি পুরুষের কাছে আর সে যাবে না। আদিব যদি তাকে সত্যিকারের ভালোবেসে থাকে তবে সে নিজে আসবে তার কাছে, নয়তো আদ্রিতা আর ভাবতে পারে না আদিবের সঙ্গে অন্য কোনো মেয়েকে সে একদম মেনে নিতে পারবে না। ভীষণ কষ্ট হবে তার, যন্ত্রণায় ছটফট করবে, গভীর বেদনায় জর্জরিত হবে। লম্বা শ্বাস ছেড়ে মাহিমের রুমে ঢুকল সে। পা বাড়িয়ে বিছানায় উঠে যোগ দিল খেলায়। জমজমাট খেলা চলছে, টান টান উত্তেজনা, হাসি আনন্দে এক একজন নেতিয়ে পড়ছে। আদ্রিতারও খানিক আগের দুঃখ ভুলে মৃদু হাসল তাদের সামনে। অতঃপর চোখ গেল জানালার দিকে। আদ্রিতার এতক্ষণে খেয়াল হলো সবাই খেলাতে অংশ নিলেও বর্ষা নেয়নি। সে অস্থির চিত্তে পায়চারি করছে ঠিক জানালার কাছে। মনে হচ্ছে খুব টেনশনে আছে সে। আদ্রিতা ভুরু কুঁচকালো, ভীষণ খটকা লাগলো তার। চক্ষু সরু করে তৎক্ষণাৎ তস্ত্রভঙ্গিতে হাঁটা চলা করা বর্ষাকে শুধালো, আপু, কোনো সমস্যা? খেলছো না যে? আদ্রিতার কথায় সকচিত হয়ে অনিচ্ছাকৃত হাসল বর্ষা। মাথা নেড়ে সহাস্য মুখে বলল, সমস্যা নেই, আমার ভালো লাগছে না, তোরা খেল। আদ্রিতা মাথা নেড়ে খেলায় মন দিল। চোরা দৃষ্টিতে একটু পর পর বর্ষাকে পরখ করছে। বর্ষার হাবভাব স্বাভাবিক ঠেকছে না, মনে হচ্ছে কিছু একটা লুকাচ্ছে সে, কিন্তু সেটা কি? গোধূলি লগ্নে প্রকৃতি শান্ত হয়েছে। ঝড়ো বর্ষণ থেকে মৃদুমন্দ বাতাস বইছে এখন। লুডো খেলা শেষে আদ্রিতা ঘুমিয়েছিল খানিক। বেশ খানিকক্ষণ হলো উঠেছে,
উঠে অজু করে নামাজ আদায় করে ঘরের বাইরে বেরিয়েছে সে। নিচে থেকে আওয়াজ আসছে অনেকগুলো কণ্ঠের। আদ্রিতা কৌতূহল বোধ করে সিঁড়ির কাছে এসে দাঁড়ায়। মাথা উঁচিয়ে দেখার চেষ্টা করে কে এসেছে। 4 জন ছেলেকে দেখতে পায় আদ্রিতা, ওদের সাথে আদিবও আছে। হাসি মুখে একে অপরের সঙ্গে কথা বলছে তারা। সজাগ দৃষ্টিতে পরখ করলো আদ্রিতা, চিনতে পারে তাদের। এরা তো আদিবের বন্ধু, স্কুল থেকে পরিচয় তাদের। আদিব ছিল না তাই তারাও আসেনি এত বছরে। আজ নিশ্চয় আদিব ইনভাইট করেছে। আদ্রিতা মৃদু শ্বাস ছেড়ে নিচে নামার প্রস্তুতি নেয়। খুব খিদে পেয়েছে তার, এখন কিছু একটা খেতে হবে। তার রুমে পানি ব্যতীত কিছু নেই আপাতত। আদিব তার বন্ধুদের নিয়ে সোফার কাছটায় বসেছে, কিন্তু তার কাজিন সম্প্রদায় কোথায়? তাদের তো দেখা যাচ্ছে না। বাড়ির সামনে আছে বোধ হয়। আদ্রিতা আর কিছু না ভেবে ধীর পায়ে সিঁড়ি বেয়ে নামে। চুপচাপ রান্নাঘরের দিকে যেতে নিলে আদিবের বন্ধু রাফি ডেকে ওঠে, এই আদ্রিতা না? আদ্রিতা থেমে যায়। যেদি লোকটার সামনে যাবার ইচ্ছে ছিল না বলে চুপচাপ কেটে পড়ছিল, কিন্তু পারল কই। রাফির কথার প্রত্যুত্তরে সে মৃদু হেসে বলল, জি ভাইয়া, কেমন আছেন আপনারা? রাফি, রান, শিফাত, তাহির 4 জন সমস্বরে বলল, ভালো আছি। আদ্রিতা ঠোঁট টিপে হাসলো খানিক, আবার যেতে উদ্যত হলে শিফাত বলে উঠল, কিসে পড়ছ? সেই ছোট্টবেলা দেখছিলাম, এরপর আর দেখা সাক্ষাৎ হয়নি। মাথা তুলে আদিবের মুখের দিকে একবার চাইল আদ্রিতা। লোকটা কেমন শক্ত হয়ে বসে আছে। তার থেকে দৃষ্টি ফিরিয়ে আদ্রিতা মৃদুস্বরে জানালো, অনার্স 2nd ইয়ারে পড়ছি। আদ্রিতার কথা শেষ হতে রান্নাঘর থেকে আফসানা ডেকে উঠলেন তাকে। আদ্রিতা এতক্ষণ অস্বস্তিতে ঘাট হয়ে দাঁড়িয়ে থাকলো, এবার যেন স্বস্তি পেল। দ্রুত পায়ে প্রস্থান করলো সেখান থেকে। রান্নাঘরে যেতেই আফসানা তার হাতে নাস্তার ট্রে ধরিয়ে দিয়ে বললেন, ড্রয়িং রুমে দিয়ে আয় তো, আমি চা নিয়ে আসছি। আদ্রিতার মুখ ভোতা হলো, তাকেই পেল বড় মা। ওই লোকটার কাছাকাছি যেতে চাইছে না সে, অথচ বারবার তার কাছেই পাঠাচ্ছে সবাই। তার সব কাজিনেরাও লাপাত্তা, বাহিরে নিশ্চয়ই ঘুরুঘুরি করছে। এজন্যই তো তার উপরে এসে পড়ল এই দায়িত্বভার। মনে মনে দোটানায় ভুগলেও আফসানার কথায় দ্বিরুক্তি করল না আর। ট্রে সমেত ধীর পায়ে ড্রয়িং রুমে আসলো সে। ছোট্ট টি টেবিলে নাস্তার ট্রে রেখে আদ্রিতা মৃদু হাসে বলল, নাস্তা করেন ভাইয়ারা, বড় মা চা নিয়ে আসছে। আদিব ব্যতীত সকলে হাসি মুখে সায় জানালো। আদ্রিতা তখন পা ঘুরিয়ে চলে যেতে নিলে হঠাৎ দৃষ্টি থমকে গেল আদিবের ওপর। মানুষটা কেমন গম্ভীর ভাবভঙ্গি নিয়ে বসে আছে, চোয়াল শক্ত করে মাথা ঝুঁকিয়ে রেখেছে, মুখে বিরক্তির আভাস ফুটে উঠেছে। আদ্রিতা মৃদু শ্বাস ছেড়ে দৃষ্টি ফেরালো তার দিক থেকে। আর এক পা সামনে এগোতেই অসাবধানতা বশত হোঁচট খেল সোফার শক্ত কাঠের পায়ার সাথে। মুখ থুবড়ে তখনই পড়ে যেতে নিল, নিজেকে সামলায় সে। কিন্তু অত্যাধিক যন্ত্রণায় চোটে ডান পা হাত দ্বারা চেপে ফ্লোরে বসে পড়ে আদ্রিতা। পুরো পাটা ঝিমঝিম করছে, ব্যথায় অবশ লাগছে। মন বলছে নখটা প্রায় উঠে গেছে, ইতিমধ্যে রক্ত পড়া শুরু হয়েছে। ঘটনাটা এত দ্রুত ঘটে যে ড্রয়িং রুমে উপস্থিত প্রত্যেকটা মানুষ হতভম্ব হয়ে খানিক স্থির দাঁড়িয়ে রয়। আদ্রিতা যন্ত্রণায় কাতরাতে শুরু করলে আচমকা তার সামনে এক মানব অবয়ব হাঁটু করে বসে। আদ্রিতা চমকিত নয়নে পাশে চায়, নিজের সম্মুখে আদিবকে বসতে দেখে অর্ধেক যন্ত্রণা যেন উবে যায় তার। চোখের কোটর ছেড়ে এক ফোঁটা নোনা জল গড়ালে ঘোলাটে নয়নে আদিবের নির্লিপ্ত মুখে সে চেয়ে থাকে নির্নিমেষ। আকস্মিক ব্যথায় নিভৃত চোখে দাঁত খিঁচে শক্ত হয়ে থাকে আদ্রিতা। পাটা যেন হুট করে অত্যাধিক ভারী ঠেকছে, সামান্যতম নড়াচড়া করার শক্তিটুকু খুইয়েছে ইতিমধ্যে। টান টান ব্যথায় চোখের কোণ বেয়ে অবিরত অশ্রু ফোঁটা ঝরছে। পায়ের সামান্যতম আঘাত মাত্রাতিক গুরুতর হয়, পায়ে একটু আঘাতেই প্রাণ পাখি উড়ে যাওয়ার উপক্রম হয়। আর সেখানে আদ্রিতার আঘাতটা জোরে সরে লেগেছে। সোফার শক্ত পায়াতে হোঁচট খেয়ে কনিষ্ঠ আঙুলের নখটা নড়বড়ে হয়ে গেছে প্রায়।
সে জায়গা থেকে অবিরাম রক্তস্রোত ঝরছে এখন। শিরশিরে যন্ত্রণায় ঠোঁট চেপে কেঁদেও দিয়েছে সে। আদিব তড়িৎ বেগে তখন হাঁটু ভেঙে বসে সর্বপ্রথম আদ্রিতার মুখবয়ব খেয়াল করে। অশ্রু জলে মাখামাখি মুখটা পরক করে দ্রুত তাকে ধরে সোফায় বসায় সে। শব্দ পেয়ে আফসানা তখন ছুটে আসেন রান্নাঘর থেকে। পরপর ছুটে আসেন আদ্রিতার মা তনিমা আর তার মেজ চাচি মরিয়ম। আদ্রিতার এহেন অবস্থা দেখে তারা আহাজারি শুরু করেন তৎক্ষণাৎ। আর আদিবের বন্ধু মহল কিছু বুঝে উঠতে না পেরে স্থির দাঁড়িয়ে রয়। পরক্ষণে সম্ভিত ফিরে পাবার ন্যায় রান তারা দিয়ে শুধায়, হে আদিব, ডাক্তার ডাকবো? বেশি কাটছে কি? সোফার সামনে হাঁটু ভাঁজ করে বসেছে আদিব। আদ্রিতার কন্দ্রোন্নত মুখ থেকে দৃষ্টি সরিয়ে পায়ের অবস্থা সরু নয়নে পর্যবেক্ষণ করে। পরপর নিরুত্তেজ স্বরে সে জানে, না, ডাক্তার ডাকতে হবে না, তুই বরং আমার রুমে যা, টেবিলের ওপর ফার্স্ট এইড বক্স পাবি, সেটা নিয়ে আয় জলদি। রান মাথা নেড়ে তৎক্ষণাৎ ছুটে গেল উপরে। তনিমা তস্ত্র পায়ে এসে মেয়ের পাশে বসেছেন। আদ্রিতা ব্যথায় চোখ বন্ধ করে ফুপিয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে। তনিমা মিয়ে যাওয়া গলায় মেয়েকে শুধায়, বেশি ব্যথা করছে মা? অস্পষ্ট স্বরে মাথা নেড়ে প্রত্যুত্তর করে আদ্রিতা, খুব। তনিমার মাতৃমন হুহু করে ওঠে। মেয়ের পানে অসহায় মুখে চেয়ে থাকে। আফসানা অপরাধী মুখে পাশে দাঁড়িয়ে থেকে আদ্রিতার মাথায় হাত বুলান। অতঃপর ছেলের নির্বিকার মুখের দিকে চেয়ে জিজ্ঞেস করেন কপট রাগ নিয়ে, তুই থাকতো মেয়েটা ব্যথা পেল কিভাবে আদিব? আদিক আহাম্মক হয়ে তাকালো মায়ের দিকে। এটা কেমন প্রশ্ন? এমনভাবে বলছে যেন সব দোষ এখন তার। খিচড়ানো মেজাজ আরও খিচড়ে গেল তার। মায়ের দিকে চেয়ে যত্রতত্র রুষ্ট মুখে জবাব দিল আদিব, আমি থাকতে মানে কি আম্মু? ওকে কি আমি কোলে করে নিয়ে বেশ বসে থাকবো নাকি? এখনো ছোট আছে ও। আমাকে কথা না শুনে ওকে জিজ্ঞেস করো চোখ কোথায় রেখে হাঁটে। আদ্রিতা ধীরে ধীরে চোখ খুলে তাকালো। আদিবের কঠিন মুখশ্রী দেখে ভেতর থেকে মুষড়ে উঠল সে। সূক্ষ্ম এক জেদ আচমকা অন্তরে হানা দিল। সেই জেদের বশবর্তী হয়েই সে ব্যথাতুর অস্পষ্ট কণ্ঠে জানালো, বড় মা, দোষটা আমারই। আমি অসাবধানতাবশত হাঁটতে গিয়ে ব্যথা পেয়েছি। ভাইয়াকে দোষারোপ করার দরকার নেই। আর আম্মু, আমাকে একটু ধরে রুমে দিয়ে আসো। তেমন কিছু হয়নি আমার, চিন্তা করো না তোমরা। আদ্রিতার জেদ মাখা এক একটি বাক্য শুনে দ্বিগুণ ফুঁসে ওঠে আদিব। কণ্ঠ কঠোর করে কাঠ কাঠ ভঙ্গিমায় আদেশ ছড়ে, ব্যান্ডেজ করার আগ পর্যন্ত চুপচাপ এখানে বসে থাকবি। তারপর যেখানে ইচ্ছা সেখানে যা, বাধা নেই। ক্রোধিত আওয়াজে আদ্রিতার জেদ দপ করে নিভে যায়। আদেশ শুনে জায়গা থেকে না নড়লেও চোখ মুখ শক্ত করে বসে থাকে সে। ঠিক তখনই ফার্স্ট এড বক্স নিয়ে হাজির হয় রায়ান। আদিবের দিকে তা এগিয়ে দিতে সে তৎক্ষণাৎ কাজে নেমে পড়ে। স্যাভলনে তুলো ভিজিয়ে ক্ষত স্থান পরিষ্কার করে আগে। আদ্রিতা চোখ কুঁচকে ফেলে, পায়ের জ্বালা পোড়ায়। তনিমা পাশ থেকে মেয়ের হাত চেপে ধরে রাখেন। আফসানা মাথায় হাত বুলান। আদ্রিতার মেজ চাচি এক ফাঁকে আদিবের উদ্দেশ্যে বলে ওঠেন, ব্যথার ট্যাবলেট নিয়ে আসবো আদিব? আছে? আছে তো, তোর চাচু কালি এনেছিল, তাহলে নিয়ে আসো। মরিয়ম দ্রুত কদমে তখনই ছুটে যান রুমে। আদ্রিতা আস্তে আস্তে তখন চোখ খুলে। ব্যথায় বিবশ হলেও বর্তমানে দৃশ্যপটটা খুবই মধুর লাগে তার কাছে। আদিব রাগ জেদ দেখালো, তার যত্ন করছে ঠিক আগেরকার দিনের মতোই। সর্বপ্রথম সেই ছুটে এসেছে আচমকা অপ্রতিভ ঘটনা থেকে তাকে উদ্ধার করতে। ক্ষতস্থান পরিষ্কার করে এখন ব্যান্ডেজে মুড়িয়ে দিচ্ছে ডান পায়ের কনিষ্ঠ আঙুলটা। ফ্যানের বাতাসে থেকে থেকে উঠছে তার ঝরঝরে চুল। কিছু সংখ্যক আবার কপালের কাছে এসে লুটুপুটি খেলছে। দাঁত দ্বারা নিজের ওষ্ঠধর কামড়ে ধরে এক মনে ব্যান্ডেজ করে যাচ্ছে সে। আদ্রিতা ঝাপসা নয়নে খানিক দেখল তাকে। তারপর দৃষ্টি এদিক সেদিক ঘুরিয়ে পুনরায় চোখ বুঝল। চোখের পর্দায় তখন ভেসে উঠল আদিবের হাস্যোজ্জ্বল মুখশ্রী। লোকটা যখন হাসে মাত্রাতিরিক্ত সুন্দর লাগে তখন। শুধু স্থির চোখে চেয়ে থাকতে ইচ্ছে হয়।
আগে তো সবসময় প্রাণ খুলে হাসতো, কিন্তু এখন একদম হাসে না লোকটা। দিনের পর দিন অন্তরে অভিমান পুষে এখন কেমন বিরস মুখের অধিকারী হয়েছে সে। আবার কবে প্রাণস্থল হাসবে আদিপ, আবারও কবে করবে সে রাতের মতো ভালোবাসাময় আদুরে আহ্বান। সন্ধ্যা নেমেছে শহরে, দিনের আলোকে গ্রাস করে মুহূর্তে অন্ধকার রাত নিজেদের আধিপত্য বিরাজ করেছে প্রকৃতির বুকে। নাস্তা পর্ব শেষে আদিবের বন্ধুরা তাই ওঠার প্রস্তুতি নিল। আদিবও রেডি হয়ে এসেছে বন্ধুদের সঙ্গে বেরোবে বলে। আদ্রিতাকে নিজের রুমে পাঠিয়ে দেওয়া হয়েছে রেস্টের জন্য। সেখানে তাকে সঙ্গ দিচ্ছে তার কাজিনরা। বাহির থেকে বাসায় এসে আদ্রিতার এই অবস্থা দেখে রীতিমতো ভড়কে গেছিল তারা। বোনের পায়ে ব্যান্ডেজ দেখে অসহায় নেত্রে সে হাজার প্রশ্ন করেছে সবাই, কিন্তু আদ্রিতার তখন থেকে চুপ, মুখে রা নেই। তাই তারা আর আদ্রিতাকে প্রশ্ন না করে মা চাচিদের কাছে আসল ঘটনা শুনে তার সেবা যত্নে লেগেছে। আদিব রুম থেকে বেরোবার এক ফাঁকে আর চোখে দেখে নেয় তাদের কাণ্ডকারখানা। রুদ্ধশ্বাস ছেড়ে তারপর কোনো দিকে না তাকিয়ে সোজা নিচে আসে। তার বন্ধুরা সবাই প্রস্তুত বেরোনোর জন্য। যাবার আগে আদিবের মা চাচিদের কাছে বিদায় নিল তারা। আফসানা তখন তষ্টপায় এসে বলে উঠলেন, আরেকদিন এসো তোমরা, বলেছিলাম রাতের খাবার খেয়ে তারপর যাও, শুনলে না আমার কথা? আদিব, আরেকদিন নিয়ে আসিস ওদের। রাফি যেতে নিল, হাসি মুখে বলল, আরেকদিন আসবো আন্টি, তখন সব হবে, আজ যাই। আফসানা মাথা নাড়লেন। সবাই ঘরের বাইরে পা বাড়ালে আদিবও বেরোতে উদ্যত হলো। যাবার আগে ছোট্ট করে তার মাকে বলল, আম্মু যাচ্ছি, বেশি রাত হবে না, চলে আসবো। আফসানা মৃদু হাসলেন। এইমাত্র কখন আসবি প্রশ্নটা ছেলেকে করতে যাচ্ছিলেন, তার প্রশ্নের আগেই ছেলেটা উত্তর দিল। এর মধ্যে হঠাৎ আরাফের চেঁচানো শুনে হকচকিয়ে গেলেন তিনি। সে দৌড়ে আসছে দরজার কাছে, এসে গলা জড়িয়ে আদিবকে ডাকছে। আচমকা পা থামায় আদিব। গেটের কাছাকাছি এখন সে। আরাফের কণ্ঠ শুনে পিছু ঘুরে কপালে কুঁচকে বলে, কি হয়েছে? আরাফ বায়না ধরে ঠোঁট ফুলিয়ে বলল, আমি তোমার সঙ্গে যাবো ভাইয়া, আইসক্রিম খাবো। আরাফের বাচ্চামো কথা শুনে ঠোঁট চেপে হেসে ফেলে আদিব। ছোট থেকে আরাফকে ভীষণ আদর করে সে। সে যখন বাড়ি ছেড়েছিল তখন আরাফের বয়স ছিল সবে 4। ছেলেটাকে তখন কোলে পিঠে করে সেই ঘুরতে নিয়ে যেত প্রতিদিন। চকলেট, চিপস কিনে দিত, খেলতো তাকে নিয়ে। সে ছোট্ট আরাফের বয়স এখন 10 বছর, অথচ ছেলেটা আগের দিনগুলো আজও ভোলেনি। আদিবের আদর পেয়ে অন্য সবার থেকে তাকে ভয় একটু কমই পায় আরাফ। তাই তো এমন নিঃসংকোচ আবদার করে বসলো। মৃদু শ্বাস ছেড়ে অস্থির চিত্তে দাঁড়িয়ে থাকা আরাফের উদ্দেশ্যে কোমল স্বরে বলল আদিব, সন্ধ্যার পর বাচ্চাদের বাড়ির বাইরে যেতে নেই, এখন পড়তে বস, আমি ফিরে আসার সময় আইসক্রিম নিয়ে আসবো, ওকে? আরাফ মানল আদিবের কথা। উজ্জ্বল মুখে বলল, ঠিক আছে ভাইয়া, আমি পড়তে গেলাম, তুমি মনে করে আনবে কিন্তু। আদিব মাথা নেড়ে তৎক্ষণাৎ চলে গেল বন্ধুদের সহিত। আফসানা তখন একগাল হেসে আরাফের পিঠে চাপড় দিয়ে বললেন, এবার পড়তে বস যা, নাহলে কিন্তু সব আইসক্রিম মাহিমকে দিয়ে দিব তোর ভাইয়া। না, আমি এখনই যাচ্ছি। কথা শেষ করি ছেলেটা যেভাবে দৌড়ে এসেছিল ঠিক সেভাবে দৌড়ে চলে গেল। আর সেদিকে সে নিঃশব্দে হেসে পুনরায় রান্নাঘরে ফিরে গেলেন আফসানা। মহাবিষ্ট নয়নে লেকের স্বচ্ছ জলের দিকে চেয়ে আছে আদিব। কৃত্রিম আলোয় লেকের কিছু অংশ আলোকিত হয়ে জলজল করছে জলধারা। মৃদুমন্দ বাতাস বইছে লেকের পাড়ে। সেই বাতাসের তালে আদিবের সামনের চুলগুলো বিরামহীন উড়ে কপালের কাছটায় জড়ো হচ্ছে বারবার। জলস্রোতের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে সে গভীর ভাবনায় ডুবন্ত। মন মস্তিষ্কে অনেক কিছুই আনাগোনা করছে। সেসব ভেবে কখনো মনস্তাপে ক্লিষ্ট হচ্ছে, কখনো বা অদৃশ্য জেদে চোয়াল শক্ত করছে। বুকের ভেতরটা আচমকা দাহন যন্ত্রণা হানা দিলে গভীর দম ছাড়ে সে। অন্তর থেকে কষ্ট মিশ্রিত দীর্ঘশ্বাস আপনা আপনি নির্গত হয় তখন। আধার রাতের নিস্তব্ধতাকে সাঙ্গ করে বুক ক্রমশ ভারী হয়ে আসে তার। এক মুহূর্তের জন্য জগতের সমস্ত আনন্দ আয়োজন বিবর্ণ রংহীন ঠেকে তার নিকট। আদিবের বাসা থেকে বেশ খানিকটা দূরে অবস্থিত এই লেক তাদের বন্ধুদের পুরনো আড্ডাস্থল। সময় সুযোগ পেলেই আগে চলে আসতো এখানে।
ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতে সময় পার করত তারা। আদিব চট্টগ্রামে চলে যাওয়ার পর সমস্ত কিছু এলোমেলো হয়। পূর্বেকার দিনের মতো প্রফুল্লতা নিয়ে আর আড্ডাবাজি হয় না তাদের। আজ দীর্ঘদিন পর সেই সময়টা যেন আবার ফিরে এলো। আবারও সেই পুরনো আড্ডার স্থলে এসে বসলো 5 বন্ধু, রান, রাফি, শিফাত, তাহির। ওরা 4 জন এতক্ষণ ব্যস্ত ছিল নিজেদের কথায়। হুট করে চুপচাপ বনে যাওয়া আদিবের দিকে নজর পড়ল রানের। আদিবের ভাবুক চেহারা দেখে সে কৌতূহলী দৃষ্টি ছুঁড়ে কিছুক্ষণ চেয়ে রইল। পরক্ষণে কিছু একটা বুঝে আসলে সে দুষ্টু হাসিতে স্বগতোক্তি করল, কি মামু, তুমি তো দেখে প্রেম সাগরে হাবুডুবু খাচ্ছ, লক্ষণ তো ভালো ঠেকছে না। আদিবের ধ্যানমগ্ন হলো তখন। বিরক্তি নিয়ে চাইল রানের দিকে। রাহান সহ বাকিরা ঠোঁট টিপে হাসছে। এর মধ্যে রাফি চোখ নামিয়ে বলল, আজ দেখলাম তো চোখে চোখে ভালোবাসার আদান প্রদান, আহা কি মনোমুগ্ধকর দৃশ্য। আদিব সূক্ষ্ম নজরে সব কাটাকে দেখে নিয়ে শোধালো, তোরা মানুষ হবি না তাই না? অবাক ভঙ্গিমে বলে উঠল রাফি, আমরা অমানুষ কবে ছিলাম? আদিব অতিষ্ঠ হয়ে মাথা নাড়ালো। ওদের সঙ্গে কথা বলাই বেকার। আদিবের বিরক্তি খেয়াল করে এবার সিরিয়াস মুখভঙ্গি করে রাফি বলল, তোর মনে হচ্ছে না মেয়েটাকে একটু বেশি কষ্ট দিচ্ছিস তুই? এমন অবুঝের মতো বিহেভিয়ার কেন দোস্ত? আদ্রিতার বয়স কম ছিল তখন, সেটা কেন বুঝতে পারছিস না? অদ্র দৃষ্টি নিক্ষেপ করে আনমনা হয়ে জবাব দিল আদিব, আমি অবুঝ নই, ও তখন অবুঝ ছিল, সেটাই কনসিডার করা উচিত ছিল আমার। তবে এত ভাবনা চিন্তা তখন করিনি আমি। অবশ্য সেই কারণে ওর ওপর রেগে নেই আমি। এর পেছনে অন্য একটা কারণ আছে যেটা আপাতত তোদের না জানলেও চলবে। 4 বন্ধু এক অপরের সাথে দৃষ্টি বিনিময় করে মৃদু শ্বাস ছাড়ল। রান এর মধ্যে প্রত্যুত্তর করল, তোর যে ভালো মনে হয় কর, তবে এবার অন্তত গরম মেজাজটা ঠান্ডা কর। এই আমাকে দেখে শিক্ষা নেই কি করে ঠান্ডা ঠান্ডা কুলকুল থাকতে হয়। রানের গর্বিত কথার প্রেক্ষিতে তাহির শানিত দৃষ্টি ছিল তার দিকে। কিছুক্ষণ তার দিকে চেয়ে থেকে শ্লেষের সুরে বলল, গার্লফ্রেন্ডের চুম্মা দিয়ে তুমি তো ঠান্ডা ঠান্ডা কুলকুল থাকবেই মামু। এখন পুরা কাহিনী কমু আদিব রে। রান আচমকা হতচকিত হয়ে ঘাবড়ে গেল। অতপর দারুণ অবাক হওয়ার ভঙ্গিমা করে বলল, তোরা কেমনে জানলি? তার মানে লুকাইয়া সব দেখছিস তোরা? দাঁত কেলিয়ে হাসলো 3 বন্ধু। তাদের হাসি দেখে রাগে ফুঁসে উঠল রান। আর আদিব বিরক্ত মুখে নীরব দর্শকের মতো চেয়ে রইল। বেশ খানিকক্ষণ হাসার পরে তাহির রয়েশ হয়ে বলল, মামু তুমি কি মনে করছো আমরা খবর পাবো না? আরে শালা তুই যখন পার্কে গেলি নোভারেড নিয়া, তোদের পিছু আমরাও ছিলাম। দিন দুপুরে যে রোমান্টিক নায়কের মতো গার্লফ্রেন্ডের হাতে একখানা চুম্মা দিস, সেই সিনও দেখা শেষ আমাদের, বুঝলাম মামা। এই জন্য তো তোমার মেজাজ কুল থাকে সবসময়, তাই না? রান পড়ল বিপাকে। রাগ ঝেড়ে এখন হতাশার শ্বাস ফেল সে। তারপর নিরুত্তেজ ভঙ্গিতে বলল, আমার ফার্স্ট কিস তোরা দেখে নিলি? তোদের মতো হারামি বন্ধু যেন আর কারো না থাকে। তবে যাই দেখছিস এখন চুপ থাক, নয়তো তোদের পর্দা ফাঁস হয়ে যাবে যে কোনো মুহূর্তে। রানের ফ্যাকাশে মুখের বাণী শুনে উচ্চস্বরে হাসল সবাই। রাফি হাসি থামিয়ে কিছু বলতে নিবে তার আগেই আদিব বলে উঠল আচমকা। ফোন পকেটে ঢুকে তড়িঘড়ি করে যাওয়ার প্রস্তুতি নিলে রাফি তস্ত্রভঙ্গিতে শোধালো, কই যাস? আদিব নির্বিকার মুখে জবাব দিল, বাসা যাচ্ছি। আদ্রিতার জ্বর উঠেছে, ঔষধ নিয়ে ফিরতে হবে, তোরা থাক। 3 বন্ধু তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। রান এর মাঝে স্বগতোক্তি করল, তুই চলে গেলে আমরা আর থেকে কি করব? চল যা যাক, বাই দা ওয়ে। সেবা যত্ন করিস ভালো করে, বুঝছিস? বন্ধু মহলের দিকে দৃষ্টিপাত করতেই তাদের চাপা দুষ্টু হাসির নজরে পড়ে আদিবের। এক একজন ঠোঁট টিপে হাসছে। আদিব যেতে নিয়েও তখন চোখ রাঙিয়ে শক্ত কণ্ঠে শাসালো, ভালো হয় এখনো সময় আছে, তোদের ফালতু কথা শোনার মুড নেই এখন আমার, আসছি আমি, গুড বাই, আসসালামু আলাইকুম। এই গল্পটাকে তো অনেক মিষ্টি এবং ভালোবাসার একটা গল্প। আশা করি আপনারা নিরাশ হবেন না। প্রথম পর্বটা কেমন লেগেছে কমেন্টে জানান। সামনে অনেক কিছু সারপ্রাইজ করছে, যদি আপনারা থাকেন শেষ পর্যন্ত গল্পটা দেখতে পাবেন। এই গল্পটা আমার অনেক পছন্দের। প্রথম পর্বটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানান। বাই।